দেখছেন দেশ জনপদ লাইভ। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করছেন শওকত মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রামজাতীয় প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান, ধনকুবেরদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত, যুদ্ধ বাজিয়ে বিশ্ব শান্তি বিনাশের আয়োজকদের আমরা কিভাবে মোকাবিলা করব সেই কর্মপ্রণালী নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই। 5. মাৎস্য ন্যায়। প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এখন মাৎস্য ন্যায়ের মতো, অর্থাৎ বড় মাছ কর্তৃক ছোট মাছ খেয়ে ফেলার নীতিতে অবতীর্ণ হয়েছে। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী গাঠবন্ধনের নামে হজম করার খেলায় নেমেছে। আর ওই সব ছোট দলও সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ ও স্বকীয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বস্ব এইসব দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই। বড়রা ইসলামী দলগুলোকে পাশে টানতে কৃত্রিম মহব্বতে মগ্ন হয়ে পড়েছে। 6. বিপর্যস্ত জীবন। গত 54 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত গণতন্ত্র আনতে পারেনি। ধনীকে আরো ধনী ও গরিবকে আরো গরিব করেছে। একটা সুস্থ অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা, সুবিচার ও আইনের শাসন নিশ্চিত করতে পারেনি। বিপর্যস্ত জীবনের অসহ্য বিস্তারই যেন আমাদের নিয়তি। মোটা দাগে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব, 90-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 2024-এর জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের দেশ। ছাত্র জনতার বিশ্ব কাঁপানো গণঅভ্যুত্থানের সুতীব্র আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি নির্মাণ এখনকার প্রধান রাজনৈতিক কর্তব্য। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের বিনির্মাণের সফল অভিযাত্রায় আমরা এগিয়ে যেতে চাই। নতুন দলের আসল লক্ষ্যসমূহ নিম্নরূপ। 1. মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বাংলাদেশী জাতীয়তাবাদ, সকল ধর্ম সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা নিশ্চিতের নীতি এবং সর্বধর্ম সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা আমাদের নীতি। সকল ধর্মীয় জঙ্গিবাদ উগ্রতাকে নিরুৎসাহিত করার পাশাপাশি সকল মত ও পথকে সমন্বিত করে রাজনৈতিক বিভাজনের ভেদরেখা মুছে ফেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ জরুরি। স্লোগান সর্বস্ব, জাতীয় ঐক্য নয়, সকল ইস্যুতে ঐক্যমত্য হবে ভবিষ্যতের পথ চলার দিশা। 2. আমরা উদার গণতান্ত্রিকতায় বিশ্বাসী মধ্যপন্থী একটি দল। মধ্যপন্থা মানে এই নয় যে সকল মতের মাঝে একটি আপোষমূলক অবস্থান, বরং পবিত্র কোরআনের সূরা বাকারায় 143 আয়াত, 143 আয়াত, যা হচ্ছে 286 আয়াতের মধ্যবর্তী আয়াত, সেই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছে। মধ্যপন্থীরা হচ্ছে ইমানে বলিয়ান, মানবীয় মর্যাদা ও সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভারসাম্যপূর্ণ এক সম্প্রদায় যারা ভালো কাজের কথা বলবে, মন্দকে নিরুৎসাহিত করবে, অধিকন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে আমরা দৃঢ় সংকল্প। ন্যায্যতা, সমতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। 3. শুধুমাত্র নির্বাচন সর্বস্ব গণতন্ত্র। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করছেন শওকত মাহমুদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও বাজার প্রসঙ্গ। সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রামের বাজারগুলোতে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, দাম বাড়ার কারণ কি আর কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ইসরাত, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ আগে কিন্তু যে বিভিন্ন জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 20 থেকে 25 টাকা কেজিতে আসলে বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন দাঁড়িয়েছে 35 থেকে 45 টাকা কেজিতে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে জিয়া বাজার, আমাদের যে কুড়িগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার জিয়া বাজার, সেখানে রয়েছি। আমি সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে আমি সবার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কিন্তু ব্যাপক মানে উৎপাদন থাকার কারণে, বাজারে চাহিদা থাকার কারণে কিন্তু এই পেঁয়াজের দাম কিছুটা আসলে বেড়েছে। এছাড়াও কিন্তু এই পেঁয়াজের যে মানে অনেক থাকলেও কিন্তু দাম না থাকবার কারণে কিন্তু যারা কৃষক তারা কিন্তু কিছুটা হতাশ রয়েছে। এছাড়াও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু হতাশ, কেননা পেঁয়াজের এই মুহূর্তে আসলে ক্রেতা আসলে নেই বললে চলে, যার কারণে কিন্তু পেঁয়াজের যারা কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিছুটা হতাশ রয়েছে। এছাড়াও
এছাড়াও কিন্তু আমি ব্যবসায়ী এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কিছু লোকজন আসলে কিন্তু এই সামনের যে কোরবানি ঈদ রয়েছে সেটির কারণে কিন্তু কিছু লোকজন পেঁয়াজ আসলে মজুত করছে, যার কারণে এইরকম একটি অবস্থা দাঁড়িয়েছে। আমরা এখানে একজন জিয়া বাজারের একজন ব্যবসায়ী রয়েছে, আমরা যদি একটু ওনার কাছে একটু জানতে চাই যে একটু আসলে পেঁয়াজের বাজার এই যে কয়েকদিন আগে যে এত কম ছিল আবার হঠাৎ করে এই যে বেড়ে গেছে, কি মনে করছেন একটু বলবেন সংক্ষেপে? কয়েকদিন আগে এই পেঁয়াজটা আমাদের এখানে ছিল, মুড়ি কাটা পেঁয়াজ ছিল, যেটা বীজ লাগায় মুড়ি কাটা পেঁয়াজটা শেষ হয়ে গেছে, যার কারণে এক সপ্তাহের একটা গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার কারণে মুড়ি কাটা পেঁয়াজ শেষ হওয়ার সাথে সাথে বাজারটা একটু বাড়ছে। তো এখন মোটামুটি সিটে পেঁয়াজ চলে আসছে, হালি পেঁয়াজ চলে আসছে। তো হালি পেঁয়াজ যে পরিমাণ তৈরি হয়েছে, তো এই পেঁয়াজটা তো সারা বছর মজুত করে এবং সারা বছরে বেচা কিনা শুরু চলে। এর পাশাপাশি দেখা যায় প্রতি বছর এলসি পেঁয়াজে সাপোর্ট দিতে, এখন তো এলসি পেঁয়াজ নাই। সেহেতু আর আমাদের এই চর অঞ্চলে যেমন তিস্তা, দুধকমর, ধরলা, ব্রহ্মপুত্র এই চর অঞ্চলগুলোতে পর্যাপ্ত সিটা পেঁয়াজ তৈরি হয়েছে। তো আমি যেটা বলবো সেটা হলো এই পেঁয়াজগুলো রক্ষণাবেক্ষণের বাংলাদেশের কুড়িগ্রামে কোনো ভালো ব্যবস্থাপনা নেই। যদি বাংলাদেশ সরকার যদি এরকম ভালো ব্যবস্থাপনা করতো, যে এই পেঁয়াজগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতো, তাহলে আমাদের এই অঞ্চলে যে 30-40% পেঁয়াজ যেগুলো বাসায় রাখি বা নষ্ট হয়ে যায়, এই নষ্টটার হাত থেকে রক্ষা পেত, তাহলে আমাদের দেশে আমাদের অর্থনীতিতে ভালো হতো। আর এদিকে চর অঞ্চলে যেগুলো, এগুলো যেন ভালো বীজ যদি মানে সরবরাহ করা হতো সরকার থেকেই, তারপর ভালো সার ওষুধ এগুলো যদি সরবরাহ করা হতো, তাহলে প্রান্তিক পর্যায়ে কিছু কৃষক আছে যাদের পুঁজি নেই, যারা পুঁজি দিয়ে প্রোডাকশন করতে পারে না, তারা এরকম সহযোগিতা নিয়ে আমাদের এই চর অঞ্চলগুলো প্রচুর হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে, এই চর অঞ্চল জমিগুলোর মধ্যে পর্যাপ্ত পেঁয়াজের আবাদ হতো। যেমন এবছরে আমাদের পর্যাপ্ত পেঁয়াজ কুড়িগ্রাম থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, রংপুর অনেক ডিস্ট্রিক্টে আমাদের কুড়িগ্রাম থেকে যাইতেছে এই পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজ এখানে রক্ষণাবেক্ষণের জায়গা থাকলে এই পেঁয়াজগুলো আর বাইরে যাইতো না, তাহলে এই শহরের চাহিদা মিটে আস্তে আস্তে যাইতো। কিন্তু দেখা যায় যে এই শহরে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা বাড়িতেও রাখতে পারতেছে না, জমিতেও রাখতে পারতেছে না, যেহেতু গেল সপ্তাহে বৃষ্টি হয়েছে। এই জন্য কৃষকরা আবার চরাঞ্চলের পেঁয়াজ নিয়ে খুব বিপাকে পড়িয়াছে। আর এই কারণেই কিন্তু পেঁয়াজগুলো বাইরে কম দামে বিক্রি করতেছে। যেমন ইসরাত, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রাম আপনি জানেন যে 16টি নদ নদী বেষ্টিত এই জেলা। এই 16 নদ নদীর অববাহিকায় কিন্তু ব্যাপক পরিসরে এখানকার যারা কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই পেঁয়াজ আসলে চাষ করে। এখন ব্যাপক পরিমাণে যে আমদানি রয়েছে বাজারে, কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন কুড়িগ্রামে যদি একটা সংরক্ষণ করার পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে কিন্তু তারা এখানকার ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছে তারা কিন্তু লাভবান হইতো। ইসরাত, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে পেঁয়াজের বাজার নিয়ে বলছিলেন সহকর্মী জুয়েল রানা। নওগাঁর চালের বাজারে ফিরেছে স্বস্তি। সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কমেছে কেজিতে 5 টাকা করে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, আপনি তো বাজারে রয়েছেন, তো চালের বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ইশরাত, রমজানের শুরুর দিকে চালের দাম কিছুটা বাড়তি হতে শুরু করেছিল, বিশেষ করে সরু চালের যে দামটা। রমজানের আগে সরু চালের দাম 70 টাকার মতো ছিল, সেটা বাড়তে বাড়তে ঈদের মধ্যে মোটামুটি সে চালের দাম এসে দাঁড়ায় 80 থেকে 85 টাকা পর্যন্ত। এবং এটা বলা চলে মৌসুমের সর্বোচ্চ পরিমাণ দাম ছিল এই 80 থেকে 85 টাকা সরু চাল। আর মোটা চালের দাম মোটামুটি অপরিবর্তিত আছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে দেশের অন্যতম চালের মোকাম নওগাঁ দেশের চালের বাজার নিয়ন্ত্রণকারী মোকাম বলা চলে। অর্থাৎ নওগাঁর বাজারে ধান বা চালের দাম যদি বৃদ্ধি হয় তাহলে সারা দেশেই সেই ধান বা চালের দাম বৃদ্ধি হয়। এবং নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চাল উৎপাদন হয় প্রায় বছরে 17 লক্ষ মেট্রিক টন। এবং চাল কলের জন্য যদি বিভিন্ন জেলা থেকে আমদানি করা ধানের মাধ্যমে যে চাল উৎপাদন সেটার পরিমাণ প্রায় আরও 15 থেকে 20 লক্ষ মেট্রিক টন হয়ে থাকে। হঠাৎ করেই চালের দাম বৃদ্ধির কারণে মোটামুটি ক্রেতারা বেশ কিছুটা বেকায়দায় পড়েছিল। তবে সুখবর হচ্ছে যে মোটামুটি এই চালের দামে এই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিছুটা স্বস্তির বাতাস শুরু হয়েছে। বিশেষ করে 1 সপ্তাহের মধ্যে যদি বলি, গত সপ্তাহে যে চাল ছিল 80 থেকে 85 টাকা সরু চাল, সেই চালটা মোটামুটি এখন 75 থেকে 80 টাকায় চলে এসেছে। অর্থাৎ প্রতি কেজি সরু চাল 5 টাকা কেজিতে দাম কমায়
ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তবে আপনি জানেন যে ধান কাটা মৌসুম শুরু হয়েছে, দুই এক জায়গায় ধান কাটা শুরু হয়েছে এবং সে চালও মোটামুটি আসা শুরু করেছে। তবে আগামী 7 থেকে 15 দিনের মধ্যে পুরো মৌসুম শুরু হয়ে গেলে ধান এবং চালের দাম অনেকটা নিয়ন্ত্রণে আসবে, বিশেষ করে সরু চালের দাম। আমি যদি আপনাকে আজকের পাইকারি বাজার দরের কথা বলি, নওগাঁয় আজকে জিরা এবং কাটারি চালের দাম পাইকারিতে বিক্রি হচ্ছে 3700 থেকে 3800 টাকা 50 কেজি বস্তা, যেটা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে 4000 থেকে 4100 টাকা বস্তা। এবং যেটা মোটা চাল বলা হচ্ছে 28 এবং এই জাতীয় যেটা বিশেষ গুটি স্বর্ণা, এই চালগুলো বিক্রি হচ্ছে খুচরা বাজারে 55 থেকে 56 টাকা কেজি দরে, এবং মাঝারি জাতের যে চালগুলো 49 এবং রঞ্জিত, এই চালগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। আমি পৌর খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতির সাথে একটু কথা বলবো যে আসলে চালের দাম কিছুটা কমতে শুরু করছে, কবে নাগাদ মোটামুটি আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে সরু চালের ক্ষেত্রে? আচ্ছা, দেখেন সরু চালের ক্ষেত্রে এটা আমি বলি যে সামনে 1 থেকে 2 সপ্তাহ এটা ইরির একটা মৌসুম আছে। এই ইরির মৌসুমে ধান এবং সেখানে উৎপাদন হয় চাল যখনই বাজারমুখী হবে তখন আশা করি বর্তমান যে রেটটা আছে তার চেয়ে অনেক নিম্নমুখী হবে এবং বাজারটা আরো নিম্ন গতিতে থাকবে। আর বর্তমানে যে চালের বাজারটা আছে আপনার কাটারি সরু চাল যেটা, সেটা হচ্ছে আপনার 75 থেকে 80 টাকা, নাজির শাল 82 টাকা কেজি, আর জিরা শাল আপনার 75 থেকে 80 টাকা কেজি, আপনার 28, 29 এবং আপনার রঞ্জিত চাল এগুলো 60 থেকে 65 টাকা কেজি, আর স্বর্ণা যেটা মোটা জাত কারণের চাল সেটা হচ্ছে আপনার 55-56 টাকা কেজি খুচরা বাজারে বেচা কেনা চলছে। তো আশা করছি যে আগামী এই নতুন সিজনে ধানের দাম এবং চালের দাম আরো অনেক নিম্নমুখী হবে। শুনছিলেন আমাদের নওগাঁ চালকলের খুচরা বাজার সমিতির পৌর বাজার সমিতির সভাপতি, তিনি জানাচ্ছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন চাল বাজারে আসলে অনেকটাই নিম্নমুখী হবে। তো তারপরে মোটামুটি বাজার নিয়ন্ত্রণের, বাজার মনিটরিংয়ের উপর জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তা। তো নওগাঁ থেকে চালের বাজার নিয়ে আমার কাছে এইটুকু ছিল। ইশরাত। সপ্তাহান্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনি তো বাজারে রয়েছেন, বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বাড়লো জানাবেন সব মিলিয়ে। ইশরাত, কারওয়ান বাজারে যেমনটা দেখেছি আজকের বাজারে কিন্তু সবজির যে বাজারটি কয়েকটি সবজির দাম বেড়েছে, বেশিরভাগ সবজির বাজারই স্থিতিশীল রয়েছে। তবে চাল এবং পেঁয়াজ সহ কয়েকটি পণ্যে কিন্তু দাম আগের মতো বাড়তি। আমরা এই মুহূর্তে রয়েছি চালের বাজারে। যেমনটি জানেন মিনিকেট কিন্তু বিক্রি হচ্ছে এই বাজারে হচ্ছে আপনার 58 থেকে 60 টাকা, দুঃখিত 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, এবং মিনিকেটটি কিন্তু যথারীতি 84-85 টাকা, এবং পুরান যে মিনিকেট চালটি সেটি 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এই যে চালের যে বাজার ঊর্ধ্বগতি এটা এই মুহূর্তে কিছুটা কমছে, 1-2 টাকা করে দাম হয়তো কমছে, এবং সামনের যে মৌসুম ফসল উঠছে সেই ফসলটা যদি বাজারে আসে তাহলে হয়তো চালের দাম কিছুটা কমতে পারে বলে তাদের সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা জান না। আমরা যদি এই মুহূর্তে একজন বিক্রেতার সঙ্গে কথা বলি আজকের চালের বাজার কেমন, একটু যদি বলতেন আজকের চালের বাজারটা কেমন, চালের দাম যে ঊর্ধ্বগতি হয়েছে সেটা নামার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? বর্তমানে তো আশা করি যে বাজার কমানোর সম্ভাবনা কিছুটা আভাস পাচ্ছে, এবং কিছু কিছু চাল আনছে অনেক দাম কমছে। যে চাল ছিল আপনার মিনিকেট চাল 86-88 টাকা প্রতি কেজি পড়তো, এখন 80-82 টাকা আসতেছে। তো আশা করি আর কি বাজারটা কমবে যদি সরকার অনিয়ন্ত্রণ করে। তাহলে এখন মৌসুম, বছরের বড় মৌসুম হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তো পুরোপুরি ধান এখনো কাটা পড়ে নাই। তো এখন যেহেতু আল্লাহ চাইতো আপনার 86-88 টাকা যে চাল ছিল 80-81-82 টাকার আইসা পড়ছে। তো আশা করি ইনশাল্লাহ আগামী 2-1 সপ্তাহের মধ্যে আরো কিছুটা কমতে পারে। যেমনটা বলছিলেন একজন বিক্রেতা যে চালের দাম কিন্তু কমছে, এবং নতুন যে মৌসুম এই মৌসুমটা যদি ঠিকভাবে বাজারে আসে নতুন চাল তাহলে দাম আরো সহনীয় হবে এমনটা কিন্তু জানিয়েছেন। এর আগে আমরা সবজির বাজারে ছিলাম, সেখানেও যেমনটা দেখেছি আলু বিক্রি হচ্ছে 20 টাকা, টমেটো 30 টাকা, কিন্তু কয়েকটি সবজির দাম সরবরাহ কম থাকায় একই সঙ্গে চাহিদা বেশি থাকায় কিন্তু দাম বাড়ছে। তো বিক্রেতারা আসলে যেমনটা জানিয়েছেন রমজান মাসে
যে এই নিত্যপণ্য বা সবজির বাজারের চাহিদা কম থাকায় তখন দাম যেই কম ছিল সেই জায়গাটি এখন বাড়ার কারণ হচ্ছে চাহিদা বাড়ছে, সেই জন্য কিন্তু 10-15 টাকা করে সবজির দামগুলো বাড়ছে। একই সঙ্গে আমরা তেলের বাজারে দেখেছি, সেখানেও হচ্ছে আমরা যে তেলের দাম লিটার প্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 টাকা। একই সঙ্গে খোলা তেলের দামও কিন্তু বেড়েছে আমরা দেখতে পেয়েছি। সামনের ঈদকে সামনে রেখে কিন্তু মশলার দামও বাড়ছে। আমরা এলাচ হতে শুরু করে কয়েকটি মশলার দামই আমরা বাড়তি দেখছি। পেঁয়াজের দাম যেটি আপনি জানেন 40 টাকা থেকে এটি এই মুহূর্তে কিন্তু 50-60 টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে আবার কয়েকটি জাত রয়েছে, যেমন পাবনার যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা, ফরিদপুরের পেঁয়াজ যেটি 50-55 টাকা বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজার আমরা দেখেছি কিছুটা স্বস্তি, যে 10-15 টাকা করে দাম কমেছে। একই সঙ্গে আমরা আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এখন পর্যন্ত যে বাজার একটি মিশ্র প্রতিক্রিয়া, বেশিরভাগ ক্রেতারাই কিন্তু স্বস্তি জানিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের যে বাজার মনিটরিং বা তৎপরতার ফলে তারা বলছেন এই পরিস্থিতির মধ্যেও তারা সহনীয় দেখছেন। তবে অনেকেই বলছেন যে এটি আরও কমানো উচিত, বিশেষ করে রমজানে যেভাবে পণ্যগুলোর দাম ছিল এই পর্যায়ে রাখলে কিন্তু তারা আরও সন্তুষ্ট হবেন, এমনটা জানিয়েছেন। তো এই ছিল কারণ বাজার থেকে সামগ্রিকভাবে আমার কাছে বাজার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। মুন্সিগঞ্জে বেড়েছে শিম, বেগুন, আলু সহ সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে আসলে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। নতুন রাজনৈতিক দল জনতা পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের কমিটি ঘোষণা করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকবাল হোসেন মাহমুদ, ডক্টর ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তহিদা ফারুকি, মামুনুর রশিদ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি। পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব। ধন্যবাদ সকলকে। আমি আগামী দিনের বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি। আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান কমিটি ঘোষণা করছেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জায়গায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন। ইশাত, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর নোংরা শহরে কিন্তু ইতিমধ্যে পরিণত হয়েছে, অর্থাৎ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। তো আমার পিছনে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, কিন্তু ব্যস্ত সড়কে কিন্তু ফেলা হচ্ছে এখানে ময়লা আবর্জনা। আপনি জানেন যে এখানে কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সামনেই কিন্তু এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকটি স্কুল রয়েছে আশপাশের এলাকায়। সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু আপনার এখানে যে শিক্ষার্থী আছে
সেই ময়লা ফেলার ফলে কিন্তু রাস্তা কিন্তু সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন যেভাবে আপনার স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাফেরা করে প্রতিদিন কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনি জানেন যে এই ব্যস্ততম জায়গার মধ্যে কিন্তু যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে থেকে দুর্গন্ধ এবং আবর্জনা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, মশা মাছি কিন্তু এখান থেকেই বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন সম্পূর্ণ এলাকায় এখন ময়লা এবং নোংরা সিটি কর্পোরেশনে পরিণত হয়েছে। আপনি জানেন যে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে তার সবচেয়ে নোংরা সিটি কর্পোরেশন তো গাজীপুর সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আপনার কোনো নিয়মের কোনো বালাই নেই, অর্থাৎ সড়ক মহাসড়ক এবং কি আপনার রাস্তার ধারে সব জায়গায় অর্থাৎ আপনি যেখানেই তাকাবেন সেখানে কিন্তু ময়লা আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। তো আপনারা জানেন যে 57টি ওয়ার্ডে এখানে 1,75,451টি বাড়ি রয়েছে, 5 লক্ষ পরিবার বসবাস করছেন এখানে। প্রতিটি বাসা থেকে কিন্তু 80 থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ পরিচ্ছন্ন কর্মীরা নিচ্ছেন। এই তথ্য মতে 2013 তথ্য মতে এখান থেকে কিন্তু 12,50 লক্ষ টাকার মতন প্রতি মাসে কিন্তু এখান থেকে তোলা হয়। তো সেই টাকাগুলো কোথায় যাচ্ছে সিটি কর্পোরেশন সঠিক তারই দিতে পারছে, সঠিক পরিসংখ্যান দিতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু নাক চেপে এই জায়গাগুলো দিয়ে যাচ্ছেন। আমি যদি দেখাতে চাই আমার পিছনে কিন্তু সড়ক কিন্তু আপনার একটা অংশ কিন্তু বন্ধ করে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার মধ্যে। এত ব্যস্ততম সড়কটি কিন্তু দখল করে রয়েছে ময়লা আবর্জনার স্তূপে। তো সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা এবং আপনার যেখানে দেখবেন তাকাবেন সেখানে কিন্তু ময়লা আবর্জনার বাগার তৈরি হয়েছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জায়গায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ি এবং ভোগান্তিতে সাধারণ মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক দখল করে বাস, ট্রাক ও মাইক্রো স্ট্যান্ড গড়ে তুলেছে মালিক শ্রমিকরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে, জানাবেন বিস্তারিত। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন গোপালগঞ্জ শহরের 4টি স্থানে ট্রাক, বাস এবং মাইক্রো স্ট্যান্ড করে রাখা হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটিও শহরের একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তায় আমার পিছনেই ট্রাক স্ট্যান্ড রয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই, এই যে ট্রাক স্ট্যান্ডটি রয়েছে এটি রাস্তার 1 লেন দখল করে রাখা হয়েছে। মূলত গোপালগঞ্জে কোনো ট্রাক এবং মাইক্রোর কোনো নির্ধারিত স্ট্যান্ড নেই, যার কারণে বাধ্য হয়ে রাস্তার উপরে এভাবেই রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এছাড়া বাসের বিষয়ে যদি একটু বলি, বাসের যে বিষয়টি রয়েছে, বাসের একটি মাত্র স্ট্যান্ড রয়েছে, সেখানে জায়গার সংকুলন না হয় মূলত আপনার সেখানে বাস রাখতে পারে না। আর দ্রুতই এ বিষয়ে সমাধান নেওয়া হবে বলে বলছেন জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।